দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর। রেডিও রেডিও যাদবপুর 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং
ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালা অনুষ্ঠানে আমাদের এবারের বিষয় মাটির উর্বরতা। এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মধুরিমা বণিক, HOD অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচার কেমিস্ট্রি, দ্য নিউটিয়া ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমরা শুনে থাকি যে উর্বর মাটি, অনুর্বর মাটি, কিন্তু এই উর্বরতা জিনিসটা কি? মাটির অনেক বড় একটা বিষয়।
তো মাটির উর্বরতা ভালো রাখার জন্য বা উর্বরতা বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে মাটিকে দেখে তো বোঝা যায় না যে মাটি কতটা উর্বরক। তো মাটির হচ্ছে গিয়ে যে ফসলগুলো দাঁড়িয়ে রয়েছে মাটির ওপরে তাকে দেখে আমরা কিছুটা বুঝতে পারি। এবং কিছু প্রপার্টি আছে মাটি, যেমন ফিজিক্যাল প্রপার্টি বলতে পারি, কেমিক্যাল প্রপার্টি বলতে পারি, আর বায়োলজিক্যাল প্রপার্টি বলতে পারি। এই তিনটে প্রপার্টি ধরে নিন। প্রথম বিষয় যেটা বললাম ফিজিক্যাল প্রপার্টি, এটা হচ্ছে মাটির হচ্ছে গিয়ে যে টেক্সচার, মানে কতটা পরিমাণ তার মধ্যে বালি মাটি আছে, পলি মাটি আছে, কাদা মাটি আছে বা দোআঁশ মাটি রয়েছে। মানে কোথাও যদি বালি মাটি বেশি হয় তখন আমরা মাটিটাকে বলি বালি মাটি, যেটা হচ্ছে স্যান্ডি সয়েল। কোথাও যদি কাদা বেশি হয় তাকে বলি কাদা মাটি, যেটা হচ্ছে ক্লে সয়েল। তো এই ধরনের মাটির টেক্সচার দেখে আমরা কিছু বুঝতে পারি। আর কিছু হচ্ছে মাটির গঠন, যেটাকে আমরা বলি সয়েল স্ট্রাকচার। তো এইগুলো হচ্ছে কি ফিজিক্যাল প্রপার্টি। তো এই ধরনের প্রপার্টি ধরে নিন আজকে মাটির যদি ফিজিক্যাল প্রপার্টিটা ক্ষতিকারক হয়, তো যেমন কি হতে পারে যে মাটিটা খুব শক্ত হয়ে গেছে, সেখানে পরিপূরকভাবে যে জল যেটা যেতে হয় মাটির মধ্যে সেটা যেতে পারছে না। তো সেটা হচ্ছে কি একটা ফিজিক্যাল একটা প্রবলেম মাটির। কেমিক্যাল প্রবলেম বলতে কি বুঝি, যে মাটির অম্লতা বেড়ে গেছে বা অ্যাসিডিটি বেড়ে গেছে, বা যদি বলি ক্ষারবরতা বেড়ে গেছে বা অ্যালকালিনিটি বেড়ে গেছে, তখন কি হয় গাছের যে মেন যে পুষ্টিগুলো যেটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট, যেরকম নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, বা সেকেন্ডারি নিউট্রিয়েন্ট যেমন ক্যালসিয়াম হোক, ম্যাগনেসিয়াম, সালফার, এইগুলো গাছ পরিপূরকভাবে নিতে পারে না। তো এইটা কিন্তু একটা সমস্যা কেমিক্যাল প্রবলেম হলে মাটির। আর বায়োলজিক্যাল প্রবলেম বলতে আমরা কি বুঝি, যে মাটির মধ্যে যে মাইক্রো অর্গানিজমস বা এই যে ব্যাকটেরিয়া রয়েছে, ছত্রাক রয়েছে, বা অ্যাক্টিনোমাইসিটিস বা প্রোটোজোয়া বা অ্যালগি যারা রয়েছে, তারা যদি পরিপূরকভাবে খাদ্য আহার না পায় তখন তারা ঠিক মতন ফাংশনিংগুলো করতে পারবে না। তারা যদি ঠিক মতন কাজ না করতে পারে তাহলে কি হবে, এই যে অর্গ্যানিক থেকে ইনঅর্গ্যানিক ফর্ম, এই যে নিউট্রিয়েন্টগুলো গাছ নেয় ইনঅর্গ্যানিক ফর্ম, সেটা কিন্তু গাছ আর নিতে পারবে না। এই কারণে হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল প্রবলেম কিন্তু মাটিতে দেখা দেয়। সেটা খাদ্য অভাবেও কিন্তু হতে পারে, যেটা হচ্ছে গিয়ে জৈব সার যেগুলো হয় সেগুলো যদি কম হয় মাটিতে, সেগুলো কিন্তু বেশি পরিমাণ সমস্যাদায়ক হয়ে যেতে পারে। তো মাটির উর্বরতা কিন্তু খালি যে গাছের মধ্যে যে মাটির মানে নিউট্রিয়েন্টের অভাব দেখা যাবে তা কিন্তু খালি নয়। এটার মধ্যে আপনি ধরে নিন যদি কোনো রকম ফিজিক্যাল বা কেমিক্যাল বা বায়োলজিক্যাল সমস্যা দেখতে পারেন, সেটাও কিন্তু মাটির উর্বরতার জন্য কিন্তু ভালো নয়। আচ্ছা, এই যে উর্বরতা মানে কোন মাটি উর্বর বা কোন মাটি উর্বর নয়, এটা কিভাবে চাষি বন্ধু জানতে পারবেন? আচ্ছা, ধরে নিন যদি কোনো মাটি বালি মাটি হয়, সেখানে কিন্তু আপনি সব রকম ফসল লাগাতে পারবেন না। কেন, যত বেশি বালি তার মানে কি হচ্ছে, সেখানে জল ধরে রাখতে পারছে না। তো আপনি ধরে নিন যে কোনো ফসল লাগাবেন বালিতে কিন্তু হবে না। মরুভূমিতে যেটা হয়, বেশি বালিতে আমরা সব রকম ফসল পাই না, পাই খালি ক্যাকটাস। কিন্তু আছে ধরে নিন আপনার যদি বেশি কাদামাটিও হয়, সেখানেও কিন্তু আপনি সব রকম ফসল লাগাতে পারবেন না। কেন, কাদামাটির মধ্যে প্রচুর পরিমাণ মাইক্রোপোর, যেটা ডায়ামিটার থাকে লেস দেন 0.06 মিলিমিটার। তো এরকম ছোট ছোট মাইক্রোপোর, মানে ছোট ছোট ক্ষুদ্র পোর যদি থাকে, প্রচুর পরিমাণ জল ধরে রাখতে পারে। এবার ধরে নিন কিছু ফসলের হয়তো বেশি জল লাগে না, কিন্তু আপনি কাদা মাটিতে লাগিয়েছেন, তাদের গোড়া কি হবে, আস্তে আস্তে পচে যেতে শুরু হবে। তো এইগুলো হচ্ছে কি মাটির সমস্যা, যে আমি যদি ঠিক মাটি না জেনে যদি আমি ফসল লাগাই, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আমার পড়তে হতে পারে। তো উর্বরক মাটি হচ্ছে প্রথমত মাটিটাকে ভালো করে চেনা, যে কি ধরনের মাটি, তার উপরে আমি কি ধরনের ফসল কিন্তু লাগাতে পারি। এটাকে পরিমাপ করতে পারবেন যে উর্বরতা বাড়ছে কি কমছে, এরকম কিছু? সেই উর্বরতা বাড়ার জন্য দেখুন খালি চোখে তো বোঝা যাবে না, তার জন্য সয়েল টেস্টিং করা হচ্ছে। একটা মানে মৃত্তিকা স্বাস্থ্য কার্ড, যেটাকে আমরা বলি সয়েল হেলথ কার্ড, স্বাস্থ্য কার্ডের মধ্যে 12টি প্যারামিটার থাকে। 12টি প্যারামিটার কার্ডের মধ্যেই আছে, কার্ডের মধ্যেই রয়েছে। সেখানে যে কার্ডটার মধ্যে যে চাষি ভাই, তার নাম লেখা থাকবে, তার গ্রামের নাম লেখা থাকবে, সে কোন জেলাতে থাকে এবং সে কোন স্টেটে থাকে সেটা লেখা থাকবে ওখানে। দিয়ে তার হচ্ছে কি কি তার ফসল লাগাচ্ছেন সে মাটিতে, সেগুলো লেখা থাকে। এবং ওখানে যখন মাটির থেকে স্যাম্পল নেওয়া হয়, স্যাম্পলটাকে অনেক ভালোভাবে স্যাম্পল কালেকশন করা হয়, ঠিক আছে। সেই মাটির স্যাম্পলগুলোকে নিয়ে সয়েল টেস্টিং করা হয়। তার মধ্যে 12টা প্যারামিটার ওই সয়েল হেলথ কার্ড বা মাটি স্বাস্থ্য কার্ডের মধ্যে থাকে। তার মধ্যে কি কি থাকে 12টা প্যারামিটার, একটা হচ্ছে গিয়ে পিএইচ, মাটির কতটা অম্লতা বা ক্ষারবরতা আছে। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে ইসি, মানে মাটির মধ্যে কত পরিমাণ লবণ আছে, সল্ট আছে। তৃতীয় হচ্ছে অর্গ্যানিক কার্বন, মাটির মধ্যে কত পরিমাণ কার্বন আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার। তারপরে হচ্ছে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস করা হয়, যেটার মধ্যে হচ্ছে আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, আর শেষে করা হয় একটা বোরন। সয়েল টেস্টিং করার পরে সেটা বলা হয় যে এই নিউট্রিয়েন্টের অভাব কতটা পরিমাণ আছে বা এই নিউট্রিয়েন্টটা কত পরিমাণে বেশি আছে, সেই বুঝে চাষিদেরকে বলা হয় যে কোন সারটা কত পরিমাণ তার মাটিতে প্রয়োগ করা দরকার আছে। ধরুন এই কার্ডে হিসেব করে দেখা গেল
যে উর্বরতা কমে গেছে বা তার উর্বরতা কমে গেছে, তো সেই ক্ষেত্রে উর্বরতা বাড়ানোর জন্য চাষি কি করবেন? প্রথমত দেখুন, আমাদের রাসায়নিক সার তো আছে, কেন রাসায়নিক সারের যে পরিমাণ ওদের নিউট্রিয়েন্ট মাটিকে দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু একটা জৈব সারের মধ্যে নেই। ধরে নিন আপনি যদি নাইট্রোজেনের জন্য ইউরিয়া সার আপনি প্রয়োগ করেন, সেটা হচ্ছে কি 46% নাইট্রোজেন কিন্তু একটা গাছকে দেবে। কিন্তু আপনি যদি সেখানে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট আপনি ইউজ করেন, সেটা হচ্ছে 0.5% আপনাকে নাইট্রোজেন মানে দেবে, অনেক কম। অনেকটাই কম। তো আপনি কিন্তু জৈব সার দিয়ে পুরোপুরি কিন্তু এই যে অভাবটাকে কিন্তু মেটাতে পারবেন না। তো এই অভাব মেটানোর জন্য আপনাকে কি করতে হচ্ছে, এখন একটা পদ্ধতি খুব ফলো করা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে গিয়ে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, INM। এই ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টে কি করা হয়, যে 3টে জিনিসকেই আমি প্রয়োগ করছি। প্রথম 3টে জিনিস কি কি? একটা হচ্ছে কি যে আমি জৈব সার প্রয়োগ করব। জৈব সারের সাথে আমি কিছু যেটা অজীব কিছু সার, মানে যেগুলো মাইক্রো অর্গানিজমস বা দিয়ে তৈরি হচ্ছে বায়ো ফার্টিলাইজার, সেটা প্রয়োগ করছি। আর শেষে আমি কি করছি, যেটা হচ্ছে রাসায়নিক সার, যত কম পরিমাণ আমি প্রয়োগ করতে পারি। এবার যখনই একটা মাটি আমি তৈরি করছি গাছ লাগানোর আগে, আমি কি হচ্ছে প্রথমেই জৈব সার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার তারপরে আমি যখন বীজগুলো লাগাচ্ছি, এবার আমি যে জৈব সারটা দিয়েছি তারা পচন হওয়ার পরে কিছু নিউট্রিয়েন্ট ছাড়তে শুরু করে। যখনই বীজটা লাগাচ্ছি সেই নিউট্রিয়েন্টগুলো তারা প্রয়োগ করতে পারে। এবার আস্তে আস্তে কি হচ্ছে, যখন তারা একটু বড় হচ্ছে, আমি কি করতে পারি, এই যে স্প্লিট অ্যাপ্লিকেশন যেটা বলছি, ভাগে ভাগে প্রয়োজন করব রাসায়নিক সার। যখন গাছটা ছোট থাকছে তখন অল্প পরিমাণ দিচ্ছি, গাছটা যখন বড় হচ্ছে তখন আমি তাকে কি করছি, বায়ো ফার্টিলাইজার, যেটা হচ্ছে এই অজীব জাতীয় সারগুলো আমরা দিচ্ছি। তাতে কি হচ্ছে, কিছু নাইট্রোজেন বাতাস থেকে এই ব্যাকটেরিয়াগুলো ফিক্স করে গাছে দিচ্ছে। তাতে কি হচ্ছে, আমি যে নাইট্রোজেন সারটা দিচ্ছিলাম রাসায়নিক সার, তার প্রয়োগটা কিন্তু অনেকটা পরিমাণ কমে যাচ্ছে। তো এই 3টে অ্যাপ্লিকেশন করে আমি দেখতে পারছি, তো বেশি পরিমাণ রাসায়নিক সারের প্রয়োগ কিন্তু আমি কমাতে পারি। এটা মাটির উর্বরতা বাড়াতে খুব সাহায্য করছে। তার মানে আমরা বলতে পারি যে উর্বর মাটি মানে পুষ্টিকর মাটি, পুষ্টিকর মাটি মানে উর্বর মাটি। একদম। তো এই পুষ্টি কিভাবে হয় আর কি মাটির? ধরে নিন মাটির যে পুষ্টিগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি যত পরিমাণ আমরা জৈব সার দিতে পারি। এবার মাটির নিজস্ব জৈব সার কোথার থেকে আসে, ধরে নিন মাটির মধ্যে যে আগাছাগুলো হয়, ধরে নিন উইড যেগুলো হয়, সেগুলো যখন মরে যায় বা তাদের পাতা পড়ে যাচ্ছে মাটির মধ্যে, ডালপালা পড়ছে, ফুল পড়ছে, এবং আমাদের মাটির মধ্যে প্রচুর যেরকম জীবাণু রয়েছে, যেমন আর্টওয়ার্ম, কেঁচো রয়েছে, তারপরে আপনি শামুক বলুন, পিঁপড়ে বলুন, উই পোকা বলুন, সবই কিন্তু মাটির মধ্যেই রয়েছে। তারা একসময় কি হয়, মৃত হওয়ার পরে সেগুলো মাটির মধ্যে কিন্তু পচন হয়। মাটিতে পচন হওয়ার পরে তারা কিন্তু মাটির মধ্যে অর্গ্যানিক ম্যাটার, যেটা জৈব পদার্থ কিন্তু তৈরি করছে। এই জৈব পদার্থই হচ্ছে গিয়ে মাটির মেইন একটা রিসোর্স, যাকে বলা যায়, যেটা খাদ্য দিচ্ছে কাকে, এই যে অজীব যেগুলো রয়েছে মাইক্রো অর্গানিজমস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এদের সবাইকে কিন্তু খাওয়া দিচ্ছে। তো যত এই খাওয়াগুলো পাচ্ছে এই অজীবগুলো, তারা কিন্তু তত বেশি নিউট্রিয়েন্ট ট্রান্সফরমেশন, এই যে অর্গ্যানিক থেকে ইনঅর্গ্যানিক ফর্ম, তারা কিন্তু এই ট্রান্সফারটা করতে পারছে। তো এইভাবে হচ্ছে যত পরিমাণ আমি অর্গ্যানিক ম্যাটার থাকবে নিজস্ব মাটির, ততই বেশি কিন্তু মাটি ভালো হয়। মাটির উর্বরতা বাড়ানোর জন্য আমাকে প্রচুর পরিমাণ এই জৈব পদার্থগুলোকে মাটিতে দিতে হবে। তার জন্য আমরা কেঁচো সার ব্যবহার করতে পারি, বা আমরা কোনো রকম এই যে সবুজ সার, যেটা গ্রিন ম্যানিওর, সেগুলো কিন্তু ব্যবহার করে আমরা কিন্তু মাটির উর্বরতা বাড়িয়ে তুলতে পারি। আচ্ছা, এই যে মাটির মধ্যে কত রকমের পুষ্টি থাকে আর কি? মাটির মধ্যে ধরে নিন প্রচুর পুষ্টি আছে বা প্রচুর নিউট্রিয়েন্ট পাওয়া যায়, প্রচুর নিউট্রিয়েন্ট আছে। তার মধ্যে কিছু মানে আমরা হেভি মেটাল দেখতে পাচ্ছি বা নর্মাল কিছু মিনারেল এলিমেন্টস দেখতে পাচ্ছি, সবগুলোই মাটিতে থাকে। কিন্তু একটা ফসল যখন বড় হয়, তার নিজের প্রয়োজনের জন্য তার কিন্তু 17টা এসেনশিয়াল এলিমেন্ট, তার মানে পুরো ফসলের মধ্যে হয়তো 90টা এলিমেন্ট আপনি পাবেন, কিন্তু প্রয়োজনের হিসাবে 17টাই কিন্তু তার মানে এসেনশিয়াল। এই 17টা যদি না থাকে একটা গাছের কিন্তু আপনি দেখতে পারবেন যে তার লাইফ সাইকেল, যে একটা লাইফ সাইকেল কমপ্লিট করতে হচ্ছে, ধরে নিন একটা বীজ লাগানোর পরে সে একটা বড় হয়ে যে তার ফুল হয়ে ফল হয়ে যে সাইকেলটা হচ্ছে, সেটা কিন্তু কমপ্লিট হয় না যদি একটাও সেই এসেনশিয়াল এলিমেন্টের ঘাটতি থাকে। তো প্রত্যেকটা এলিমেন্টই প্রয়োজন। তারপরে যে কোনো এলিমেন্টের অভাবে একটা কিন্তু সে সিমটম দেখাবে, এই সিমটমটা কিন্তু সেই নিউট্রিয়েন্টটা দিলেই কিন্তু সেটা সেরে উঠবে, যে কোনো অন্য নিউট্রিয়েন্ট সেটা কিন্তু সারিয়ে দিতে পারবে না। এবং কিছু বেনিফিশিয়াল এলিমেন্ট রয়েছে, যেমন হচ্ছে কোবাল্ট, সিলিকন, ভ্যানাডিয়াম, অ্যালুমিনিয়াম,
এগুলো হচ্ছে কিছু বেনিফিশিয়াল এলিমেন্ট, যে এগুলো গাছ যদি পায় মাটির থেকে, এগুলো কিন্তু গাছকে বেনিফিট দেবে, কিন্তু এদের অভাব হলে কিন্তু গাছের যে লাইফ সাইকেল বা সিমটম দেখাবে তা কিন্তু নয়। এরা হচ্ছে বেনিফিশিয়াল এলিমেন্ট, যেরকম 6টা বেনিফিশিয়াল এলিমেন্ট কিন্তু মাটির থেকে গাছ নিতে পারে, যেগুলো গাছের অনেক রকমের সাহায্য করতে পারে, তাদের মেটাবলিজম বা তাদের অনেক কিছু মানে ফিজিওলজিক্যাল বা যেগুলো ক্যারেক্টার থাকে সেগুলো কিন্তু বেড়ে উঠতে একটা ফসলকে সাহায্য করে। আচ্ছা, তো এই যে গাছে যখন পুষ্টির অভাব হচ্ছে আর কি, আপনি বললেন যে সিমটম আসবে, সেই সিমটমগুলো কি হতে পারে, গাছের কি কি সমস্যা দেখা দিতে পারে? ধরে নিন যে যে নাইট্রোজেনের অভাব হয় গাছের মধ্যে, গাছের কি হয়, নাইট্রোজেন খুব একটা দরকারি জিনিস গাছের জন্য, ক্লোরোফিল তৈরি হওয়ার জন্য। তো যেই পাতার মধ্যে নাইট্রোজেন বা যে গাছের মধ্যে নাইট্রোজেনের অভাব হচ্ছে, সেই পাতাটা কি হচ্ছে, ক্লোরোসিস বা হলুদ হয়ে যাচ্ছে পাতাটা। তো নাইট্রোজেনটা কি হয়, কি ফর্মে গাছ নিচ্ছে, ইন দ্য ফর্ম অফ নাইট্রেট। এই নাইট্রেটটা কি হয়, খুব মোবাইল হয়, মোবাইল মানে এদের মুভমেন্ট বা এরা খুব তাড়াতাড়ি গাছের মধ্যে পৌঁছিয়ে যায়। তো কি করে, এই নাইট্রেটটা একদম নিচের অংশতে গাছের উপরে পাতায় চলে যায়। তো যখন এই নাইট্রোজেনের অভাব হয় গাছের মধ্যে, নিচের যে পাতাগুলো সেগুলো হলুদ হতে শুরু করে। এবং যদি ফসফরাসের যদি অভাব হয়, গাছের ওপরের দিকে দেখা যাবে যে গাছটা খুব মূর্ছিয়ে পড়েছে। গাছটাকে আমি ভালো করে তুলে বার করি মাটির থেকে, দেখবো হয়তো যে গোড়াগুলো সেগুলো ভালো করে কিন্তু তৈরি হয়নি, মানে রুট ডেভেলপমেন্ট কিন্তু হয়নি, সেটা কিন্তু ফসফরাসের অভাবে হয়। এবং পটাশিয়ামের অভাব কি করে বোঝা যায়, পটাশিয়াম গাছকে কিন্তু একটা প্রতিরোধ ক্ষমতা দেয়, যে আমাদের বিভিন্ন রকমের মানে কীটের থেকে হতে পারে বা ব্যাকটেরিয়া থেকে, ছত্রাক থেকে যে রোগগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু একটা গাছকে কিন্তু বাঁচিয়ে রাখে। যদি পটাশিয়ামের অভাব গাছে দেখা দেয়, তো গাছটা খুব তাড়াতাড়ি কিন্তু এই কীট বা আপনার ওই ছত্রাক এগুলোর কিন্তু মানে অ্যাটাকের আন্ডারে বা সমস্যার আন্ডারে কিন্তু পড়তে পারে। তো এইগুলো হচ্ছে নিউট্রিয়েন্টের মানে অভাবে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। আচ্ছা, পুষ্টির অভাবে বলছেন এই সমস্যাগুলো দেখা দেয় গাছের ক্ষেত্রে, তো গাছের ফলের ক্ষেত্রেও কি পুষ্টির অভাবে কিছু দেখা দেয়? গাছের ফলের ক্ষেত্রেও দেখা দেয়। গাছের ফল যেমন হচ্ছে বিটার পিট অফ অ্যাপেল, আপনি বলছেন, এই বিটার পিট অফ অ্যাপেল হচ্ছে মানে আপেলটা হচ্ছে গিয়ে ঠিক যেরকম একদম রং চঙে সুন্দর লাল টকটকে সেরকম থাকবে না, সেটা হয়তো তার মানে শেপটা হয়তো অন্যরকম হয়ে যাচ্ছে বা রংটা অন্যরকম হয়ে যাচ্ছে। আপনি এই ধরনের আপেলকে যখন আপনি বিক্রি করছেন বাজারে, একটা চাষি ভাই কিন্তু পরিপূরক দাম কিন্তু পাবে না। তো এই ধরনের সমস্যা কিন্তু মানে ফলের ক্ষেত্রেও হতে পারে, খালি যে গাছের পাতার মধ্যে বা ডালের মধ্যে এগুলো দেখাবে তা কিন্তু নয়। চাষিরা ভাবছেন যে আমার গাছ একটু খারাপ হয়ে যাচ্ছে কিংবা ফল একটু খারাপ আসছে, তাহলে আমরা কিছু স্প্রে করে সেই নিউট্রিশনটা দেওয়ার চেষ্টা করেন, সেভাবে কি সম্ভব? দেখুন, এখন তো প্রচুর স্প্রে করে দেওয়া হচ্ছে, যেরকম কিছু এখন রাসায়নিক বেরিয়েছে যেগুলো আমরা পেস্টিসাইড বলছি, কীটনাশক আমরা বলি, এগুলো যখন আমরা দিচ্ছি, এগুলো কিন্তু আপাতত হয়তো আমার কীটটাকে মেরে দিচ্ছে বা আমার ছত্রাক হচ্ছে বা ব্যাকটেরিয়াতে যে রোগগুলো হচ্ছে তাদেরকে হয়তো কমিয়ে দিচ্ছে, কিন্তু যখন আমরা স্প্রে করছি কিছু পরিমাণ কীটনাশক মাটির মধ্যেও কিন্তু পড়ছে। এবার মাটির মধ্যে যে আমাদের অজীব প্রাণীগুলো রয়েছে, মাইক্রো অর্গানিজমসগুলো রয়েছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এই কারণে কি হচ্ছে যে মাটির কিন্তু উর্বরতা অনেকটাই কমে যায়। আচ্ছা, এবারে ধরুন কোনো একটা জমি যেটাকে আমরা বলছি যে অনুর্বর মানে তার পুষ্টি নেই বা তার স্বাস্থ্য খারাপ বা যে সমস্ত যা যা থাকা উচিত মাটির মধ্যে সেগুলো হয়তো নেই, তো সেরকম একটা জমিকে যদি আমরা উর্বর মাটি করার চেষ্টা করি, তাহলে কি করে করব? একটা জমিকে আমরা কখন অনুর্বর বলি, মানে ঠিকমতো উর্বরতা কেন নেই তার, ধরে নিন সয়েলের মধ্যে প্রচুর নিউট্রিয়েন্ট রয়েছে, ঠিক আছে, সেই নিউট্রিয়েন্টগুলো তো হয়তো যখন আমি সয়েল টেস্টিং করছি আমি হয়তো দেখছি যে প্রত্যেকটাই ভালো লেভেলে বা গাছকে মানে ভালো নিউট্রিয়েন্ট দিতে পারছে, কিন্তু কি হচ্ছে যখন আমি ফসল লাগাচ্ছি মাটিতে, সে কিন্তু ঠিক মতো পুষ্টি পাচ্ছে না। কি কারণ হচ্ছে, মাটির মধ্যে তো এমন কিছু মানে জিনিস রয়েছে যেগুলো নিউট্রিয়েন্টগুলোকে ধরে রেখে দিয়েছে বা ফিক্স করে রেখে দিয়েছে। যেমন ফসফরাসের একটা সমস্যা হয়, যে ফসফরাস যখন ধরে নিন আমি হয়তো রাসায়নিক সার এসএসপি দিয়েছি, তো মাটি যদি ধরে নিন খুব বেশি অম্লতা হয়, সেখানে কি হয়, দুটো আয়ন খুব বেশি পাওয়া যায়, আয়রন আর অ্যালুমিনিয়াম। এরা কি করে, ফসফরাসকে খুব শক্ত করে ধরে রেখে দেয়, যেটা আয়রন ফসফেট বা অ্যালুমিনিয়াম ফসফেট করে ধরে রাখে। এই কারণে কি হয়, যখন গাছকে আমি দিচ্ছি সারটা, গাছ কিন্তু পরিপূরকভাবে নিতে পারছে না, কেন, এরা মাটির মধ্যে ফিক্স হয়ে বসে রয়েছে। তো এগুলো কিন্তু সমস্যা হয় অনুর্বর মাটিতে, যে যখনই নিউট্রিয়েন্টগুলো গাছকে দিতে হয় সেগুলো কিন্তু দিতে পারছে না, তারা হয় ফিক্স করে দিয়েছে বা মাটির থেকে শুধু ধুয়ে হয়তো জলের কারণে বা বৃষ্টির কারণে সেটা চলে যাচ্ছে, সেচ হোক বা বৃষ্টি হোক সেটা কিন্তু চলে যাচ্ছে। তো এই কারণে হয় গিয়ে একটা মাটি অনুর্বর হয়ে দাঁড়িয়ে যায়। তো এই মাটিকে যদি আমরা কোনোভাবে ট্রিটমেন্ট করতে চাই বা ম্যানেজমেন্ট করতে চাই, সেখানে আমাদের বেশি পরিমাণ কিন্তু জৈব সার প্রয়োগ করতে হবে। এই জৈব সারের মধ্যে যেরকম হচ্ছে গিয়ে আমরা ফার্মইয়ার্ড ম্যানিওর, সেটা আমরা তৈরি করে সেই গোবর সার হোক সেগুলো দিতে পারি। তারপরে হচ্ছে গিয়ে আমরা কেঁচো সার দিতে পারি, যেটাকে ভার্মি কম্পোস্ট বলি, সবুজ সার গ্রিন ম্যানিওর বলি। এগুলো যদি আমরা মানে অ্যাপ্লাই করতে পারি মাটিগুলোর মধ্যে, কিছুটা মাটি কিন্তু উর্বরক হয়ে দাঁড়াবে।
আমি যদি মানে বেশি ব্যাপারটা পরিমাণ- প্রাকৃতিক উপায়ই করতে হবে। হ্যাঁ, প্রাকৃতিক উপায় মানে কি, ধরে নিন আমি যদি পুষ্টি বাড়ানোর জন্য বেশি পরিমাণ রাসায়নিক সার ইউজ করি, যে আমার নাইট্রোজেন অভাব হচ্ছে, আমি আরও বেশি করে যদি ইউরিয়া দিই, তখন সমস্যাটা কি হচ্ছে যে এক্সেসিভ ইউরিয়া দেওয়ার জন্য বা বেশি পরিমাণ ইউরিয়া দেওয়ার জন্য সেটা কিন্তু লস হচ্ছে বেশি। সেটা হচ্ছে গিয়ে সেই গ্রাউন্ড ওয়াটার টেবিল, মাটির নিচে যে জলটা, পানীয় জল আছে, তার মধ্যে গিয়ে মিশে যাচ্ছে, কিছু আকাশে উড়ে যাচ্ছে, যেটাকে আমরা ভোলাটালাইজেশন লস বলছি, ঠিক আছে, কিছু ডিনাইট্রিফিকেশন হচ্ছে, মানে সেগুলো হচ্ছে নাইট্রোজেনের বিভিন্ন রকমের লসের পদ্ধতি। তো এইভাবে কিন্তু লস হয়ে যাচ্ছে নাইট্রোজেন। তো আমি রাসায়নিক সার দিয়ে কিন্তু কোনোভাবে এই পুষ্টিগুলোকে ফিরিয়ে দিতে পারছি না, এর জন্য কোনো ওষুধ নেই। কিন্তু আমি কি করতে পারি, প্রাকৃতিক পদ্ধতি হচ্ছে গিয়ে যে আমি জৈব সারগুলোকে মাটিতে যদি দিতে পারি, কারণ জৈব সারই একমাত্র খাদ্য যেগুলো এই অজীব যে প্রাণীগুলো রয়েছে তারাই খেয়ে এই নিউট্রিয়েন্টগুলোকে ভাঙতে পারবে। যত নিউট্রিয়েন্ট ভাঙবে, যখন ফসল লাগাবো, সেই নিউট্রিয়েন্টগুলো গাছ পরিপূরকভাবে কিন্তু পাবে। আচ্ছা, এই যে মাটির উর্বরতা হারিয়ে ফেললো বা মাটির স্বাস্থ্যটা খারাপ হয়ে গেল, মানে এর কোনো বিশেষ কোনো কারণ? এটার বিশেষ কারণ হচ্ছে কি, ধরে নিন এটা 1965 সালের থেকে শুরু হয়েছে, যখন থেকে আমাদের সবুজ বিপ্লব হয়েছে, গ্রিন রেভলিউশন। তখন থেকে কি করা হয়েছে যে আমাদের উন্নত ধরনের বীজ লাগানো হয়েছে। সেই উন্নত ধরনের বীজ যখন মাটিতে আমরা লাগিয়েছি, এই উন্নত ধরনের বীজের কিছু প্রয়োজন ছিল। যেমন কি প্রয়োজন হচ্ছে গিয়ে রাসায়নিক সার। কেন রাসায়নিক সারের উপরে আমরা মানে ভাবছিলাম কথা, তখন মাটির মধ্যে যে আমাদের পুষ্টিগুলো রয়েছে তারা পরিপূরক ছিল না যে এই উন্নত ধরনের বীজকে আমরা পুষ্টি দেব। এই জন্য বাইরের থেকে আমাকে যদি সার দিতে হয়েছে, সেটা রাসায়নিক সারই দিতে হয়েছে। এবং এই ফসলগুলোর মানে উন্নত ধরনের বীজের আরও কিছু দরকার ছিল, প্রচুর পরিমাণ সেচ কিন্তু দরকার ছিল, যেটা হচ্ছে ইরিগেশন। এবং দেখা যাচ্ছে গাছটা দিনের দিন যত বড় হচ্ছে, তার মধ্যে প্রচুর পরিমাণ হয়তো ছত্রাকের রোগ বা ব্যাকটেরিয়ার রোগ বা কীট এগুলো লাগছে, যে কারণে গাছটা কিন্তু সুস্থভাবে বেড়ে উঠছিল না। এর জন্য তখন থেকে প্রচুর পরিমাণে আমার কীটনাশক কিন্তু প্রয়োগ করতে হয়েছে। তো এগুলো কি করেছে, মাটির কিন্তু দিন দিন ক্ষতিগুলো করে দিয়েছে, যেটা হচ্ছে অম্লতা বেড়ে গেছে, ক্ষারবরতা বেড়ে গেছে, বা মাটিটা খুব শক্ত হয়ে গেছে, বা মাটিটার মধ্যে হয়তো জল দাঁড়িয়ে রয়েছে, কোনোভাবে জলটা নিচে নামতে পারছে না, বা এই যে এক্সচেঞ্জ অফ গ্যাসেস, যেটা অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড, এটা ঠিক মতন গাছের মানে মাটির মধ্যে আদান প্রদান করতে পারছে না। এই জন্য কি হচ্ছে, গাছের যে গোড়াটা রয়েছে বা রুটটা রয়েছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, ঠিক মতন বেড়ে উঠতে পারছে না, ঠিক মতন পুষ্টি পাচ্ছে না। তো এইগুলো সমস্যা কিন্তু সেই সবুজ বিপ্লব থেকেই হয়ে এসেছে। তো এখন যদি আমরা সচেতন না হই বা কোনো রকম আমরা ম্যানেজমেন্ট না করতে পারি এই ধরনের সমস্যাগুলো মাটিগুলোকে, তো সেইগুলোর জন্য আমাকে কিন্তু ভাবনা চিন্তা করে এই রাসায়নিক সারকে কিন্তু কিছু পরিমাণ মানে কমিয়ে, কেন রাসায়নিক সারকে পুরোপুরি কমানো যাবে না, কেন এটা গোল্ডেন মলিকিউল, এটাকে আমাকে রিপ্লেসেবল পুরোপুরি হতে পারে না, কিন্তু তার পরিমাণটাকে আমরা কমাতে পারি। সেটা কিভাবে কমাতে পারি, এই যেটা বললাম, জৈব পদার্থ, অর্গ্যানিক ম্যাটার দিয়ে বা বায়ো ফার্টিলাইজার দিয়ে, এগুলো দিয়ে কিন্তু কিছু পরিমাণ সংখ্যা আমরা কমাতে পারি, যাতে কি মাটির উর্বরতাকে আমরা বাড়িয়ে তুলতে পারি। তো আমরা কথা বলছিলাম মাটির উর্বরতা নিয়ে। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের বিষয় ছিল মাটির উর্বরতা। আর এই নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করছিলেন স্টুডিওতে ডক্টর মধুরিমা বণিক, HOD অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচার কেমিস্ট্রি, দ্য নিউটিয়া ইউনিভার্সিটি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radioju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য,
শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.